তো আমরা আজকে কি কি জিনিস পড়ব সেটা আমরা একটু ফার্স্টে আইডেন্টিফাই বা ফার্স্টে একটু মার্কিং করে রাখি, তাহলে পরে মিস চলে যায়। আমরা ফার্স্টে পড়ব হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি পড়ব, তারপর আমরা পড়ব হচ্ছে পিত্তরস, তারপর আমরা পড়ব হচ্ছে তোমার আন্ত্রিক গ্রন্থি, তারপর পড়ব হচ্ছে আমরা 3 ধরনের খাবার পরিপাক, এবং তারপর আমরা পড়ব হচ্ছে পরিপাক, শোষণ ও বিপাক। ওকে, আর তারপর আমরা পড়ব হচ্ছে হরমোনাল নিয়ন্ত্রণ, এবং লাস্টে আমরা দেখব হচ্ছে স্থূলতা। তো আজকে আমরা অনেক কিছু পড়বো, আসলে মানে আমরা এতদিন যা পড়েছি আজকে আমরা রিক্যাপ করব সব কিছু। তো তোমরা অলরেডি হচ্ছে যারা ফার্স্ট থেকে ক্লাস করছো বা হচ্ছে আগের ক্লাসগুলো দেখে নিয়েছো, তোমরা সবাই জানো যে আমাদের পাকস্থলী হচ্ছে আমাদের কোন পাশে থাকে, আমাদের দেহের বাম পাশে হচ্ছে আমাদের এরকম একটা গ্রন্থি থাকে যাকে আমরা বলি পাকস্থলী। এটা বাংলা পাঁচের মতো নাকি দেখা যায়, যাকে পাকস্থলী বলি আমরা, বা স্টমাক বলা হয় ইংরেজিতে। তো এই পাকস্থলী বা স্টমাকের মধ্যে আমরা তোমাদের বলেছিলাম যে পাকস্থলী বা স্টমাকের মধ্যে হচ্ছে যে 4টা লেয়ার থাকে। পাকস্থলী বা স্টমাক না, যত পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত যার কথাই বলবো, আমাদের কয়টা লেয়ার থাকে? 4টা লেয়ার থাকে। 4টা লেয়ারের আমরা নাম কি বলেছিলাম তোমাদের যদি মনে থাকে, যে আমাদের এরা 4 স্তর বিশিষ্ট। আমাদের এরা কয় স্তর বিশিষ্ট? 4 স্তর বিশিষ্ট। 4 স্তর বিশিষ্ট। আমি যদি বাহির থেকে হচ্ছে ভেতরের দিকে বলি, বাহির থেকে ভেতরের দিকে যদি আমি বলি তাহলে কি কি আসে? বাহির থেকে ভেতরে বললে আমাদের আসে হচ্ছে 1 নম্বরে আসে সবচেয়ে বাইরের যে লেয়ার তার নাম সেরোসা, তারপরে যে লেয়ার তার নাম হচ্ছে মাসকুলারিস, মানে মাংসপেশি একটা লেয়ার থাকে এবং এটা বাইরের দিকে যেহেতু থাকে এই জন্য আমি বলি মাসকুলারিস এক্সটার্না। তারপর হচ্ছে যে একটা লেয়ার আছে যাকে আমরা বলি সাবমিউকোসা, তারপর আরেকটা লেয়ার থাকে যাকে আমরা বলি মিউকোসা। তো এই যে আমাদের 4টা লেয়ার আছে, আমরা জানি যে আমাদের পাকস্থলী বলো, ক্ষুদ্রান্ত বলো, বৃহদান্ত বলো, যে পরিপাক নালী বলা হোক না কেন, সেই পরিপাক নালীর মধ্যে এই 4টা স্তরণ থাকে। আচ্ছা, তো হচ্ছে মিউকোসা, এই বানানটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কিন্তু এটা কি? এটা কিন্তু মিউকোসা, নট মিউকাস। ইট ইজ মিউকোসা, নট মিউকাস। ঠিক আছে, ওকে। এখন দেখো তাহলে আমাদের এই 4টা লেয়ার আমাদের পাকস্থলীর মধ্যে আমরা দেখতে পাই, এবং হচ্ছে যে এই জায়গা থেকে কিছু জিনিস থাকবে। আমাদের এই সাবমিউকোসা লেয়ারে পাকস্থলী একটা গ্রন্থি থাকে। এই সাবমিউকোসা লেয়ারে আমরা জানি কি কি থাকে। সাবমিউকোসা লেয়ারে আমাদের গ্রন্থিগুলো থাকবে এবং রক্তনালী থাকে, গ্রন্থি ও রক্তনালী থাকে। এই পাকস্থলীর মধ্যে যে গ্রন্থিটা থাকে সেই গ্রন্থিটাকে আমরা কি গ্রন্থি বলি? সেই গ্রন্থিটাকে আমরা বলি গ্যাস্ট্রিক গ্রন্থি। সেই গ্রন্থিটাকে আমরা কি বলি? গ্যাস্ট্রিক গ্রন্থি বলি। এই পাকস্থলী থেকে আমাদের যে গ্রন্থিটা নিয়ে আমরা কাজ করি সেই গ্রন্থিটাকে আমরা কি বলি? গ্যাস্ট্রিক গ্রন্থি বলি আমরা পাকস্থলীর এখানে। তো পাকস্থলীর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পাকস্থলীটার মধ্যে এই মিউকোসার অভিক্ষেপ দেখা যায়। অভিক্ষেপ, মিউকোসার কি দেখা যায়? অভিক্ষেপ দেখা যায়। মিউকোসার অভিক্ষেপ মানে হচ্ছে, ধরো মিউকোসা হচ্ছে এরকম একটা স্ট্রেট লেয়ার থাকার কথা, কিন্তু যখন এটা এরকম স্ট্রেট না থেকে এটা এরকম আঙ্গুলের মতো ফিঙ্গার লাইক প্রজেকশন বের হয়, তখন আমরা সেই জিনিসটাকে কি বলি? তখন আমরা সেই জিনিসটাকে অভিক্ষেপ বলি। তো নর্মালি আমাদের মিউকোসার অভিক্ষেপ যে কোনো জায়গার মিউকোসার অভিক্ষেপ 2 টাইপের হতে পারে। যে কোনো জায়গার মিউকোসার অভিক্ষেপ কয় টাইপের হতে পারে? 2 টাইপের হতে পারে। একটা হতে পারে অস্থায়ী, আরেকটা হতে পারে স্থায়ী। অস্থায়ী অভিক্ষেপ মানে কি? যে এই অভিক্ষেপটা সব সময় থাকবে না, কোনো একটা সময় থাকবে,
আবার কোনো একটা সময় থাকবে না, প্রয়োজন অনুযায়ী থাকবে, প্রয়োজন অনুযায়ী থাকবে না। আর স্থায়ী মানে কি এই অভিক্ষেপটা সবসময়ই থাকতে হবে। অভিক্ষেপ, অভিক্ষেপ মানে কি কোনো একটা জায়গায় প্রজেকশন বা বের হয়ে যাওয়া, এটাকে বলি আমি অভিক্ষেপ। তো একটা অস্থায়ী আর একটা স্থায়ী। স্থায়ী যেটা তার নাম আমরা বলি ভিলাই, তার মানে মিউকোসের স্থায়ী যে অভিক্ষেপ তাকে আমরা বলি ভিলাই, আর অস্থায়ী যে অভিক্ষেপ তাকে আমরা বলি রুগী বলি, বা ইংরেজি বানানটা সেভাবে রুগী, ঠিক আছে, তাকে আমরা কি বলি রুগী বলি। তো এই মিউকোসের যে অভিক্ষেপ তার মধ্যে দুইটা জিনিস আছে, একটা অস্থায়ী আর একটা স্থায়ী। এই যে স্থায়ী যে ভিলাইটা, এই ভিলাইটা পাই আমরা মেইনলি ক্ষুদ্রান্তে পাই। এই ভিলাইটা আমরা কোথায় পাবো? এই ভিলাইটা আমরা পাবো হচ্ছে ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্রে পাবো আমরা এই ভিলাইটা পাবো। আর এই রুগী যেটা আছে, এই রুগীটা কোথায় কোথায় থাকে সেটা তোমাদের একটু আগে জিজ্ঞেস করছিলাম। এই রুগী আমাদের কোন কোন জায়গায় থাকে সেটা তোমরা কয়েকটা নাম বলেছো। তো একটা রুগী যেটা আছে আমাদের পাকস্থলীতে থাকে, তারপর হচ্ছে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের পিত্তথলিতে থাকে, গল ব্লাডারে থাকে, আমাদের হচ্ছে উপরের তালুতে থাকে, উপরের তালু, ঠিক আছে। এছাড়াও আরো কয়েকটা জায়গায় হচ্ছে যে আমাদের এই রুগী দেখা যায়। এটা কি হইল তাহলে? এটা কি হইল? আচ্ছা একটু বড় করে লিখবো, যাও। আচ্ছা এতটুকুতে দেখো যে এই মিউকোসের যে অভিক্ষেপ, এই অভিক্ষেপটাকে আমরা কি বলি? দুই টাইপের হতে পারে, একটা অস্থায়ী অভিক্ষেপ হতে পারে, একটা স্থায়ী অভিক্ষেপ হতে পারে। অস্থায়ী যেটা তার নাম বলি আমরা রুগী, আর যে স্থায়ী তাকে আমরা কি বলি? ভিলাই বলি। তো ভিলাইটা দেখা যায় মেইনলি ক্ষুদ্রান্তে দেখা যায়, আর এই রুগীটা কোথায় থাকে? পাকস্থলীতে দেখা যায়, পিত্তথলিতে দেখা যায়, আমাদের উপরের তালুতে দেখা যায়, এছাড়াও আর অনেকগুলো জায়গায় দেখা যায়। তো তোমরা আজকে সার্চ দিবে এই রুগী কোথায় কোথায় পাওয়া যায়। তো আমি মেইন কয়েকটা জায়গার কথা বললাম, আরও কয়েকটা জায়গায় আমাদের এই রুগী বা রোগাস ফোল্ড, মানে একে হচ্ছে যে এরকম ভাঁজ, এটা হচ্ছে এরকম ভাঁজ। এই ভাঁজটা কখন থাকে? এখন পাকস্থলী নিয়ে যেহেতু আমরা পড়তেছি, পাকস্থলীর এই রুগীটা কখন থাকে? যখন হচ্ছে আমাদের পাকস্থলী খালি থাকে। কখন থাকবে এই রুগীটা? যখন হচ্ছে পাকস্থলী খালি থাকে। পাকস্থলী খালি থাকলে পাকস্থলীটা কি চুপসানো থাকবে না, মানে পাকস্থলীটা চুপসায় থাকবে। যখন পাকস্থলীটা ধরো ভরা অবস্থায় পাকস্থলীটা এরকম, এই হচ্ছে আমাদের ভরা অবস্থায় পাকস্থলী, তুমি খাচ্ছ না খেলে পাকস্থলী হয়ে যাবে এরকম। যখন এরকম চুপসায় যায় তার মানে কি, খেয়াল করো, নর্মালি তার এরকম থাকার কথা ছিল, তাই না? নর্মালি সে এতটুকু পর্যন্ত বড় হইতে পারে, বাট এখন পেটের ভেতর কিছু নাই, সো দ্যাটস ওয়াই সে এতটুকু হয়ে গেছে। তাহলে এই যে এতটুকু যে কমে গেল, এতটুকু কি এরকম ভাঁজ ভাঁজ হয়ে থাকা লাগবে না? সো এতটুকু লেয়ার সেরকম ভাঁজ ভাঁজ হয়ে থাকে, ঠিক আছে। সো এটাকে আমরা বলি রুগী। তো এই রুগীটা যখন খালি পেটে থাকে তখন দেখতে পাই। কিন্তু যেমন ধরো আমি এখন মাত্র বিরিয়ানি খাইলাম, তোমরাও একটু পরে যখন খাবা, খাইলে কি হবে? তখন আমাদের এই জিনিসটা আস্তে আস্তে বড় হয়ে যায়। যখন বড় হয়ে যায় তখন কিন্তু এই রোগাস ফোল্ডটার আর কোনো প্রয়োজন হয় না। তার মানে রুগীটা কখন থাকে? রুগীটা থাকে শুধুমাত্র যখন পেট খালি থাকে তখন। মিউকোসার অভিক্ষেপ কেন হয়? মিউকোসার অভিক্ষেপ হয় প্রয়োজনে, আমাদের প্রয়োজনে। যেমন এখানে মিউকোসার অভিক্ষেপ কেন হচ্ছে? যে এত বড় সে হতে পারে, বাট খাবার নাই দেখে সে ছোট হয়ে গেছে। দ্যাটস ওয়াই কি হবে? জায়গা অল্প করার জন্য তারা হচ্ছে এরকম ভাঁজ হয়ে থাকে। তুমি ধরো তোমার আলমারিতে ধরো তুমি ভাঁজ না করে যে পরিমাণ জিনিস রাখতে পারবা, এবার ভাঁজ করে তার থেকে বেশি জিনিস রাখা যায়। তো যেমন হচ্ছে ঘুরতে গেলে দেখা যায় তোমরা ব্যাগ ভাঁজ করো, ব্যাগ ভাঁজ করলে কাপড় চোপড় ভাঁজ করে যখন রাখো অনেক কিছু রাখা যায়। আর ধরো আমি যেমন হচ্ছে যে ভাঁজ করি না, আমি করি কি এরকম মোড়াই গোল করে তারপর ব্যাগের ভিতরে ঢুকায় রাখি। তো আমি বেশি জিনিস ভরতে পারি না, 3-4টে শার্ট ভরলেই ব্যাগ ভরে যায়, পরে আম্মু হচ্ছে ভরে দেয় হচ্ছে ট্যুরে যাওয়ার আগে। সো লাইক দ্যাট। আর হচ্ছে স্থায়ী যে অভিক্ষেপটা আছে, স্থায়ী অভিক্ষেপটা থাকে কোথায়? যেটা ক্ষুদ্রান্তে থাকে। এই ভিলাইয়ের কাজ কি? ক্ষুদ্রান্তে যে ভিলাই থাকে এটা হচ্ছে খাদ্য শোষণ করতে সাহায্য করে। কি করতে সাহায্য করে? খাদ্য শোষণ করতে সাহায্য করে। খাদ্য শোষণ। ওকে, এবার আসো যে আমাদের এই পাকস্থলীর মধ্যে আমরা যেটি পড়বো যে পাকস্থলীর মধ্যে গ্যাস্ট্রিক গ্রন্থির কথা। তো রুগী কোথায় থাকে? আসলে আমাদের এই পাকস্থলীটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রুগীর জায়গা।
ওকে, আসো এবার আমরা পাকস্থলীর যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে সেই গ্যাস্ট্রিক গ্রন্থি নিয়ে কিছু কথাবার্তা বলি। এখন পাকস্থলী এই সাবমিউকোসা লেয়ারে, আমরা জানি যে গ্রন্থিগুলো কোন লেয়ারে থাকে, সাবমিউকোসা লেয়ারে থাকে। পাকস্থলীর সাবমিউকোসা লেয়ারে এরকম গ্রন্থিগুলো, এই দেখা যায় যে আমাদের এই রোগীগুলো যখন এরকম থাকে, তো তার সাথে এই আশেপাশে গ্রন্থিগুলোও থাকে। সো পাকস্থলীর মধ্যে আমাদের অনেক টাইপের গ্রন্থি দেখা যায়। তার মধ্যে 4টা প্রধান গ্রন্থি আছে। পাকস্থলীর 4টা প্রধান গ্রন্থি বা 4টা প্রধান কোষ পাওয়া যায়, যেই 4টা প্রধান কোষ হচ্ছে আমাদের 4টা বিশেষ ক্ষরণ করে, যে ক্ষরণগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই গ্যাস্ট্রিক গ্রন্থি হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যা বের হয় তাকে আমরা কি বলি, তাকে আমরা বলেছি গ্যাস্ট্রিক জুস বলি। তাকে আমরা কি বলি, গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুস কয় লিটার বের হয়, গ্যাস্ট্রিক জুস 2 লিটার বের হয়, মানে 2 লিটার প্রায় প্রত্যেক দিন প্রায় 2 লিটার গ্যাস্ট্রিক জুস আমরা পাই। এখন হচ্ছে এই গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যে আমাদের 4 ধরনের কোষ দেখা যায়। একটাকে আমরা বলি হচ্ছে মিউকাস কোষ, একটাকে বলি আমরা হচ্ছে জাইমোজেনিক কোষ, একটাকে আমরা বলি প্যারাইটাল কোষ, আরেকটাকে আমরা বলি অক্সিনটিক কোষ, অক্সিনটিক কোষ। তো এই 4 ধরনের কোষ আমরা পাই, ঠিক আছে? মিউকাস কোষ, জাইমোজেনিক কোষ, অক্সিনটিক কোষ আর হচ্ছে প্যারাইটাল কোষ। এই 4 ধরনের কোষ। কেউ কিছু বলতেছে? এই কথা বলে না বাচ্চারা। আচ্ছা, ভুল বলছি। একটা হচ্ছে যে অক্সিনটিক কোষের আরেক নাম হচ্ছে জাইমোজেনিক কোষ, জাইমোজেনিক কোষ বা এর আরেক নাম হচ্ছে অক্সিনটিক কোষ, সরি। আর হচ্ছে আরেকটা কোষ হচ্ছে আর্জেন্টিফাইন কোষ, আর্জেন্টাফাইন কোষ। আর্জেন্টিনার ভক্তদের খুশি হয়ে যাওয়ার কথা যে আর্জেন্টিনার নাম উল্লেখ আছে এখানে, আর্জেন্টাফাইন কোষ, বা যার আরেক নাম হচ্ছে আর্জেন্টিফাইন কোষ। আর এরপরে আছে কি আমাদের জাইমোজেনিক কোষ, বা যেটাকে উল্টাপাল্টা লিখতেছি কেন, জাইমোজেনিক কোষের আরেক নাম হচ্ছে চিফ কোষ, সরি, জাইমোজেনিক কোষের আরেক নাম হচ্ছে চিফ কোষ। আর প্যারাইটাল কোষের আরেক নাম হচ্ছে, সরি, প্যারাইটাল কোষের আরেক নাম হচ্ছে অক্সিনটিক কোষ। আচ্ছা, সো খেয়াল করো যে আমাদের এই মিউকাস কোষ যা আছে, এই মিউকাস কোষ থেকে কি ক্ষরণ হবে, মিউকাস ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়, মিউকাস ক্ষরণ হয়। এই মিউকাস ক্ষরণ, এই মিউকাসটার আগে একটা কথা অ্যাড করে দিলে ভালো হয়, পুরু মিউকাস। যে মিউকাসটা ক্ষরণ হয় সেই মিউকাসটা কেমন হয়, পুরু, একটা থিক মিউকাস ক্ষরণ হয়, ঠিক আছে? তো হচ্ছে আমাদের এই মিউকাসের টাইপ কোষ থেকে মিউকাস ক্ষরণ হয়। আমরা লাস্ট দিন তোমাদের বলছিলাম যে গবলেট কোষ থেকে মিউকাস ক্ষরণ হয়। গবলেট কোষ ছাড়াও তাহলে এখানে আমরা আরেকটা কোষ পাচ্ছি যে আমাদের এই গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যে মিউকাস কোষ থাকে, যেটা পুরো একটা মিউকাস স্তর ক্ষরণ করে। তারপর আসা যাক জাইমোজেনিক কোষ বা চিফ কোষ। জাইমোজেনিক কোষটার নাম আসছে জাইমোজেন থেকে। জাইমোজেনিক কোষের নাম কোথা থেকে আসছে, জাইমোজেনিক কোষের নাম আসছে জাইমোজেন থেকে। জাইমোজেন, জাইমোজেন মানে কি, জাইমোজেন মানে নিষ্ক্রিয়, জাইমোজেন মানে হচ্ছে নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম। নিষ্ক্রিয় কি এনজাইম, নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম। যে এনজাইমগুলা নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক, নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক বলতে বোঝায় হচ্ছে প্রোটিন বিশ্লেষী এনজাইম। প্রোটিওলাইটিক মানে কি, প্রোটিওলাইটিক মানে প্রোটিন বিশ্লেষী বা প্রোটিন ভাঙতে পারে এমন এনজাইম
কিন্তু সেটা কি এমন হবে, সেটা নিষ্ক্রিয় হবে, এটাকে আমরা বলি নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম বলি। এর নাম কি, আরেক নাম কি, এর আরেক নাম হচ্ছে জাইমোজেন। জাইমোজেন মানে তাহলে কি আসে, নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম। তো এই নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইমগুলোকে আমরা বলি জাইমোজেন। সো এই নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম যারা ক্ষরণ করে তাদেরকে আমরা বলি জাইমোজেনিক কোষ। বা এইটা আমাদের যে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে মেইন যে প্রধান যে ক্ষরণ, গ্যাস্ট্রিক গ্রন্থি যে ক্ষরণটার জন্য বিখ্যাত, কারণ কি গ্যাস্ট্রিক গ্রন্থি আমাদের মেইন কাজ করে কি, আমাদের আমিষ জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে। সো যেহেতু আমিষ জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে, সো এইখানের মেইন যে এনজাইম সেটা আমিষ জাতীয় এনজাইম মানে জাইমোজেন। সো এই জাইমোজেনটা কে ক্ষরণ করে, এই জাইমোজেনিক কোষ বা চিফ কোষ হচ্ছে আমাদের জাইমোজেন ক্ষরণ করে। এইটার নাম কি 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 আছে, একটা হচ্ছে আমাদের পেপসিনোজেন, আরেকটার নাম হচ্ছে প্রোরেনিন। তো নামের শেষে নোজেন, নোজেন আসছে এই যে জাইমোজেন থেকে। তো নামের শেষে যদি আমাদের নোজেন থাকে বা নোজেন মানে বোঝাচ্ছে জাইমোজেন, তখন মনে করবা যে এরা হচ্ছে আমাদের একটা নিষ্ক্রিয় ধরনের প্রোটিওলাইটিক এনজাইম। নোজেন নামের শেষে বা প্রোরেনিন এরা নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম বোঝাচ্ছে। এখন কথা হচ্ছে যে এনজাইমটাকে তো আমার পরবর্তীতে সক্রিয় করতেই হবে, কারণ সক্রিয় ছাড়া নিষ্ক্রিয় এনজাইম তো কাজ করবে না। সো আমি কেন এত কষ্ট করে আমাদের আমরা এত কষ্ট করে কেন হচ্ছে যে নিষ্ক্রিয় এনজাইম ক্ষরণ করছি, এই নিষ্ক্রিয় এনজাইম ক্ষরণ করার দরকারটা হচ্ছে যে এই এনজাইমগুলা আমাদের নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম। নর্মালি আমাদের দেহে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে এই এনজাইমগুলো ক্ষরণ হয়। গ্যাস্ট্রিক জুস যখন থাকে, এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে এই পেপসিনোজেন প্রোরেনিন থাকে। এখন ধরো আমাদের গ্যাস্ট্রিক জুস অনেক কারণেই ক্ষরণ হইতে পারে। আমাদের গ্যাস্ট্রিক জুস ক্ষরণেরও 3টা ধাপ আছে, পড়াবো। সো এই 3টা ধাপের মধ্যে একটা ধাপের নাম হচ্ছে সেফালিক বা চিন্তা করে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয়। সেফালিক বা চিন্তা করেই গ্যাস্ট্রিক জুস ক্ষরণ, যখন তুমি খাবার দেখছো, যখন ধরো তুমি হচ্ছে খাবার মুখে নিলে, মানে পাকস্থলীতে খাবার যাওয়ার আগেই আমাদের কি হচ্ছে, এই গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হচ্ছে, তখন সেই ধাপটাকে আমরা বলি সেফালিক ধাপ বলি। সো এখন হচ্ছে তাহলে আমাদের কি ঝামেলা হচ্ছে, যে ঝামেলাটা হচ্ছে যে ধরো তুমি খাবারের কথা চিন্তা করতেছো, যেমন একটু আগে তোমাদের আমি বিরিয়ানির কথা চিন্তা করলাম, তোমরা বিরিয়ানির কথা চিন্তা করছো। তো বিরিয়ানির কথা চিন্তা করলেই তোমার গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হবে। গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হলেই সেখানে পেপসিনোজেন আর প্রোরেনিন আছে, বাট তোমার পেটে কি কোনো খাবার আছে? পেটে কোনো খাবার নাই। সো এখন তোমার পেটে যদি কোনো খাবার না থাকে তাহলে ঝামেলা কি হবে, যে এই যে আমার পেপসিনোজেন আর প্রোরেনিন এরা যদি সক্রিয় হইতো তাহলে ওরা কি করতো, কি প্রোটিন খুঁজতে থাকতো, প্রোটিন খাবেইও, মানে ও সক্রিয় হলেও যেমনি হোক প্রোটিন খাবে। সো ও প্রোটিন খাওয়ার জন্য তখন কি করবে, যে প্রোটিন না পেয়ে এই যে স্টমাকের প্রাচীরটা একটা প্রোটিন জাতীয় পদার্থ দ্বারা তৈরি, এই প্রাচীরটাকে ধ্বংস করতে থাকবে। স্টমাকে ক্ষত হবে, এবং এই যে স্টমাকের প্রাচীরে যদি ক্ষত হয় তখন আমরা সেই রোগটাকে কি বলি, সেই রোগটাকে বলি আমরা আলসার বলি। আলসার মানে কি, আলসার মানে পাকস্থলীর প্রাচীর যদি ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা সেই রোগটাকে কি বলি, আলসার বলি। সো আলসার হওয়ার একটা সম্ভাবনা আছে। দ্যাটস ওয়াই আমাদের এই যে এনজাইমটা এটা প্রোটিওলাইটিক মানে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এটাকে শুধুমাত্র কে সক্রিয় করতে পারে, HCl সক্রিয় করতে পারে। এবং HCl তখনই ক্ষরণ হবে যখন পাকস্থলীতে একটা দানা হইলেও পৌঁছাবে। ধরো আমি বিরিয়ানি খাচ্ছি, মুখে নিয়ে বসে আছে, আমি বিরিয়ানি খাবো না বিরিয়ানি, তখন কিন্তু আমার সেফালিক ধাপ চলবে, বাট গ্যাস্ট্রিক পর্যায়ে চলবে না। গ্যাস্ট্রিক পর্যায়ে কখন আসবে, লালা গ্যাস্ট্রিক জুস ক্ষরণে, গ্যাস্ট্রিক পর্যায়ে আসবে যখন একটা দানা হলেও গিয়ে আমাদের কোথায় পৌঁছাবে, স্টমাকে পৌঁছাবে, তখন আমরা HCl ক্ষরণ হবে। এবং এই HCl পেপসিনোজেন আর প্রোরেনিনকে কি করে, সক্রিয় করে। ঠিক আছে, তো আচ্ছা, প্যারাইটাল কোষ আর অক্সিন্টিক কোষ যে আছে, এইটাকে এখান থেকে একটা জিনিস ক্ষরণ হয় যাকে আমরা বলি HCl বলি বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, আমাদের তাহলে গ্যাস্ট্রিক জুস ক্ষরণের ধাপ কয়টা? গ্যাস্ট্রিক জুস ক্ষরণে হচ্ছে আমাদের 3টা ধাপ। একটাকে আমরা কি বলি, একটাকে আমরা বলি হচ্ছে সেফালিক, একটাকে আমরা বলি হচ্ছে গ্যাস্ট্রিক, একটাকে আমরা বলি হচ্ছে আন্ত্রিক। সেফালিক, গ্যাস্ট্রিক আর আন্ত্রিক, এই 3টা নাম আমরা দিয়েছি। সেফালিকটা কি, সেফালিকটা হচ্ছে চিন্তা করে বা ঘ্রাণ শুনে।
গ্যাস্ট্রিকটা কি পাকস্থলীতে খাবার গেলে, আর আন্ত্রিকটা কোথায় খাবার গেলে? অন্ত্রে, ক্ষুদ্রান্তে খাবার গেলে। টাইমটা মনে নেই আমার। স্নায়বিক বা সেফালিক পর্যায়ের টাইম লাগে 1 ঘন্টা, পরেরটাই টাইম লাগে 4 ঘন্টা, আর পরেরটায় টাইম লাগে হচ্ছে, পরেরটায় টাইমের কথা বলা নেই, 1 ঘন্টা 4 ঘন্টা। ওকে, তো দেখো যে আমাদের এই সেফালিক বা এটার আরেকটা নাম হচ্ছে স্নায়বিক। সেফালিকের আরেকটা নাম কি? সেফালিক বা স্নায়বিক। সেফালিক বা স্নায়বিক, এটা হচ্ছে আমাদের কতক্ষণ সময় লাগে? এটা সময় লাগে হচ্ছে আমাদের এই যে চিন্তা করে বা ঘ্রাণ শুনে, এটাই হচ্ছে যে আমাদের 1 ঘন্টা, মানে আমাদের এই সেফালিক পর্যায়টা গ্যাস্ট্রিক জুস খাওয়ানোর এটার সময় প্রায় 1 ঘন্টা, এবং এটা একটি স্নায়ুর সাহায্যে কাজ করে। যে ধরো আমাদের একটা স্নায়ুর সাহায্যে, আমি ধরো একটা ঘ্রাণ নিলাম বা খাবারের কথা চিন্তা করলাম, চিন্তা করলে একটা স্নায়ুর সাহায্যে পাকস্থলীতে এই গ্যাস্ট্রিক জুস ক্ষরণটা করতে সাহায্য করে। সেই স্নায়ুটার নাম কি? তুমি যদি আমাদের করোটিক স্নায়ুর কথা বলো, তোমরা জানি কিনা করোটিক স্নায়ু পড়ছো কিনা, হয়তো 9-10-এও ছিল না। আমরা যখন 9-10-এ পড়তাম তখন আমাদের ব্যাঙের করোটিক স্নায়ু 10 জোড়া মুখস্থ করাইছিল। তো এইচএসসিতে ওঠার পর আর 2 জোড়া অ্যাড হয়েছে, আমরা খালি জাস্ট 2 জোড়ার নাম আলাদা করে মনে রাখছি। তো এখন একটা স্নায়ু আছে করোটিক স্নায়ু, করোটিক আমাদের মস্তিষ্ক থেকে বের হয়, সেজন্য কি আমরা বলি করোটিক স্নায়ু। একটা করোটিক স্নায়ু আছে যার নাম হচ্ছে ভেগাবন। ভেগাবন মানে যে টোটো কোম্পানির ম্যানেজার। টোটো কোম্পানি মানে কি? যে ঘোরাফেরা করে। তো আমাদের একটা স্নায়ু আছে যেটা একদম করোটিক স্নায়ু থেকে অনেক দূর দূর পর্যন্ত যায়, তার নাম ভেগাস স্নায়ু। ভেগাস স্নায়ুটা আমাদের পাকস্থলীতেও একটা সরবরাহ আছে। সো এই জন্য আমাদের ভেগাস স্নায়ু দ্বারা আমাদের এই সেফালিক পর্যায়ে গ্যাস্ট্রিক জুস ক্ষরণটা নিয়ন্ত্রিত হয়। তাই সেফালিক পর্যায়ে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ কে নিয়ন্ত্রণ করে? ভেগাস স্নায়ু নিয়ন্ত্রণ করে। ভেগাসটা একটা কোন ধরনের স্নায়ু? ভেগাসটা একটা করোটিক স্নায়ু। ভেগাসটা কয় নাম্বার করোটিক স্নায়ু? ভেগাসটা হচ্ছে 10ম করোটিক স্নায়ু, এক্স ম্যান। এক্স ম্যান মানে হচ্ছে 10 নম্বর ম্যান, তাই না? আচ্ছা, আর গ্যাস্ট্রিক জুস ক্ষরণ, গ্যাস্ট্রিক জুস ক্ষরণের জন্য পাকস্থলীতে খাবার গেলে, এখন পাকস্থলীতে খাবার গেলে হচ্ছে যে আমাদের কিভাবে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হবে, পাকস্থলীতে খাবার গেলে আমাদের বডি কিভাবে বুঝতে পারবে? পাকস্থলীতে খাবার গেলে আমাদের বডি বুঝতে পারে হচ্ছে একটা রিসেপ্টর আছে আমাদের পাকস্থলীতে, যাকে আমরা বলি, তোমাদের বইয়ে বাংলা ভাষায় বলা হচ্ছে শটান রিসেপ্টর, বা স্ট্রেচ রিসেপ্টর। শটান রিসেপ্টর বা স্ট্রেস রিসেপ্টর। এই শটান বা স্ট্রেস রিসেপ্টরের কথা তোমরা ফুসফুসেও পাবা। ফুসফুসের যখন আমরা নিয়ন্ত্রণ করব তখন ওই শটান বা স্ট্রেস রিসেপ্টরের নাম পাবা। এই শটান বা স্ট্রেস রিসেপ্টর আমাদের কি করে? আমাদের পাকস্থলীতে যখন খাবার যাবে, পাকস্থলীতে খাবার যাওয়ার ফলে আমাদের পাকস্থলী কি হবে? প্রসারিত হবে। পাকস্থলী যদি প্রসারিত হয়, পাকস্থলী প্রসারিত হলে আমাদের কি হবে? পাকস্থলী প্রসারিত হলে যে ঝামেলাটা দেখা যাবে সেটা হচ্ছে, যখন প্রসারিত হবে তখন একটা টান পড়বে, তখন আমাদের কোন রিসেপ্টরগুলো কাজ করবে? শটান রিসেপ্টর বা স্ট্রেস রিসেপ্টরগুলো কাজ করবে, এবং এই রিসেপ্টরগুলোর প্রভাবে আমাদের এই গ্যাস্ট্রিক ধাপটা বা এই গ্যাস্ট্রিক জুস ক্ষরণের আমাদের সেকেন্ড যে ধাপটা সেটা পরিচালনা হবে। আর আমাদের এই আন্তরিক ধাপ মানে আমাদের খাবারটা কোথায় চলে গেছে? খাবারটা পাকস্থলী ছেড়ে ক্ষুদ্রান্তে চলে গেছে। এখন পাকস্থলী ছেড়ে ক্ষুদ্রান্তে চলে গেলে আবার হচ্ছে যে সেখানে ধাপ বা গ্যাস্ট্রিক জুস ক্ষরণের দরকারটা কি? তখন গ্যাস্ট্রিক জুস ক্ষরণ না, তখন গ্যাস্ট্রিক জুস ক্ষরণ বন্ধ করাটা হচ্ছে সবচেয়ে বেশি দরকারি। সো হচ্ছে আমাদের এই যখন ক্ষুদ্রান্তে খাবার চলে যায়, ক্ষুদ্রান্তে খাবার চলে গেলে ক্ষুদ্রান্ত কোনোভাবে পাকস্থলীকে একটা সিগন্যাল পাঠানোর চেষ্টা করে যে পাকস্থলী ভাই খাবারটা আবার আমার কাছে চলে আসছে, এবার তুমি থামো, এবার তুমি আর গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করো না। এই যে পর্যায়ে, এই পর্যায়টাকে আমরা বলি আন্তরিক পর্যায়। সো আন্তরিক পর্যায়ে নিয়ন্ত্রণ করার জন্য দুইটা হরমোন রয়েছে, দুইটা হরমোন এই আন্তরিক পর্যায়ে নিয়ন্ত্রণ করে। দুইটা হরমোন এই আন্তরিক পর্যায়ে নিয়ন্ত্রণ করে, একটার নাম হচ্ছে সিক্রেটিন, আরেকটার নাম হচ্ছে কোলেসিস্টোকাইনিন বা CCK।
দুইটাই কি আমাদের, দুইটাই হচ্ছে আমাদের হরমোন। স্ট্রেস রিসেপ্টর কোথায় কোথায় থাকে? স্ট্রেস রিসেপ্টর হচ্ছে প্রধানত দুইটা জায়গায় থাকে। আমি বললাম যে একটা হচ্ছে যে মানে এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি দুইটা জায়গায়, একটা জায়গা হচ্ছে আমাদের পাকস্থলী, আরেকটা জায়গা কোথায়, আরেকটা জায়গা হচ্ছে আমাদের যে ফুসফুস। এই দুইটা জায়গায় স্ট্রেস রিসেপ্টরের কথা আমরা জানতে পারছি। তো আমি প্যারাইটাল কোষ আর আর্জেন্টিফাইন কোষ, আর্জেন্টিফাইন কোষের কাজটা আমি লিখি নাই, আর্জেন্টিফাইন কোষের কাজটা আমি লিখে উপরের জায়গাটা একটু মুছতেছি। আচ্ছা, তো আর্জেন্টিফাইন কোষ যেটা আছে, আর্জেন্টিফাইন কোষটা এটা ইলাবোরেট করতেছি। আর্জেন্টিফাইন যারা লিখতেছে আর্জেন্টিফাইন কোষের ক্ষেত্রে লেখো আর্জেন্টিফাইন কোষ থেকে ক্ষরণ হয় যেটা, তার নাম হচ্ছে ইন্ট্রিনজিক ফ্যাক্টর। তার নাম হচ্ছে কি ইন্ট্রিনজিক ফ্যাক্টর। এই ইন্ট্রিনজিক ফ্যাক্টর জিনিসটা কি? ইন্ট্রিনজিক ফ্যাক্টর হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন। ইন্ট্রিনজিক ফ্যাক্টর জিনিসটা কি? ইন্ট্রিনজিক ফ্যাক্টরটা হচ্ছে আমাদের একটা গ্লাইকোপ্রোটিন। এই ইন্ট্রিনজিক ফ্যাক্টরের কাজ কি? ইন্ট্রিনজিক ফ্যাক্টরের কাজ হচ্ছে আমাদের, ইন্ট্রিনজিক ফ্যাক্টরের কাজ হচ্ছে যে ভিটামিন B12 শোষণ করতে সাহায্য করে। ভিটামিন B12 শোষণে সাহায্য করে। এখন এখান থেকে আমাকে জ্ঞানী একজন বা যে কেউ একটু গেস করো তো, ভিটামিন B12 শোষণ যদি না হয়, ধরো বাই এনি মিনস ইন্ট্রিনজিক ফ্যাক্টর কাজ করতেছে না, ভিটামিন B12 শোষণ হবে না, ভিটামিন B12 যদি শোষিত না হয় তাহলে কি প্রবলেম হবে বা কি ঝামেলা হবে, এই জিনিস তোমাদের পড়াইছি। ভিটামিন B12 কি কাজে ব্যবহার হয় এটা তোমাদের পড়াইছি এবং পরপর 2 দিন তোমাদের পরীক্ষায় ছিল। সো এখন তোমরা আমাকে উত্তর দাও যে ভিটামিন B12 যদি শোষণ না হয়, যদি ইন্ট্রিনজিক ফ্যাক্টর কাজ করতেছে না, ভিটামিন B12 শোষিত হচ্ছে না, তখন কি সমস্যা হতে পারে? আজকে লাইভে মাত্র 40 জন, গ্রুপে মেম্বার সংখ্যা বাড়তেছে বাট লাইভে উপস্থিতির সংখ্যা দিন দিন কমতেছে। এবং আমাদের এক্সামগুলোও 60-65 জন দেয়, বাকি প্রায় 20-25 জনের মতো দেয় না। আমি বিরক্ত হয়ে যে প্রতিদিন কে কে এক্সাম দেয় না সেটা দেখার লিস্টই বন্ধ করে দিতে বলছি, যে দাও না, তোমাদের প্যারা, তোমাদের এত বলা হচ্ছে কে, বা আমি যতটুকু সম্ভব কেয়ার করার চেষ্টা করছি, বাট তাও তোমরা এক্সাম দিচ্ছ না, ক্লাস করছো না। ওয়াও, তোমরা আসলেই জোস। হ্যাঁ, ব্লাড তৈরি হবে না সেটা না, আমাদের ভিটামিন B12 আর ফলিক অ্যাসিড আমরা জানি কোথায় সাহায্য করে, ইরাইথোপয়েসিসে সাহায্য করে। কোথায় সাহায্য করে? ইরাইথোপয়েসিস। ইরাইথোপয়েসিস মানে ইরাইথোসাইট ফরমেশন, মানে কি লোহিত রক্তকণিকা তৈরি করা। সো লোহিত রক্তকণিকা তৈরিতে ঝামেলা হবে, তো লোহিত রক্তকণিকা তৈরির পরিমাণ কমে যাবে। সো এটার কারণে কিন্তু এনিমিয়া হবে। কি হবে? এনিমিয়া হবে। এই কোনো কারণে যদি ইন্ট্রিনজিক ফ্যাক্টর কাজ না করে, ইন্ট্রিনজিক ফ্যাক্টর কাজ না করলে ভিটামিন B12 শোষিত হবে না। ভিটামিন B12 শোষিত না হলে কিন্তু আমাদের কী হবে? এনিমিয়া বা রক্তাল্পতা হবে। মজা না ব্যাপারটা? সো দেখো, তো তোমরা মজাদারভাবে জেনে, উৎপাদন হবে না, একদম অফ হয়ে যাবে না, উৎপাদন হবে, বাট যে আরবিসিগুলো তৈরি হওয়ার কথা ছিল এগুলো বড় বড় আকারে হবে, মানে আরবিসির সাইজগুলো বড় হইতে থাকবে। সো এই রোগটাকে আমরা বলি মেগালোব্লাস্টিক এনিমিয়া, যে আরবিসি সাইজ বড় হয়ে যায়। এখানে তোমাদের এত কিছু মনে রাখা লাগবে না, তোমরা জাস্ট এনিমিয়া মনে রাখবা। সো পরীক্ষায় যদি আমি দিই যে এই ইন্ট্রিনজিক ফ্যাক্টরের অভাবে কোন রোগ হয়, তাহলে কিন্তু সেটা হবে এনিমিয়া, কারণ ইন্ট্রিনজিক ফ্যাক্টর নেই, ভিটামিন B12 শোষণ হবে না। ভিটামিন B12 শোষণ না হলে আমাদের আরবিসি প্রোডাকশন হ্যাম্পার্ড হবে। ওকে, সো আমাদের এতটুকু গেল। আচ্ছা, আমরা সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিন এই দুইটা নিয়ে একটু পড়ব। সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিনের মধ্যে হচ্ছে, এই সিক্রেটিনের কোলেসিস্টোকাইনিনের আরেকটা নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন। প্যানক্রিওজাইমিন এর নাম হচ্ছে কি? কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিনের নাম কি? কোলেসিস্টোকাইনিনের নাম হচ্ছে
কোলেসিস্টোকাইনিনের নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন। তো এই যে দুইটা হরমোনই দেখতে পাচ্ছ না, সিক্রেটিন অ্যান্ড কোলেসিস্টোকাইনিন। সিক্রেটিনটা হচ্ছে আমাদের প্রথম আবিষ্কৃত হরমোন, প্রথম আবিষ্কৃত হরমোন, ঠিক আছে। এই সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিন, এই আমাদের সিক্রেটিন অ্যান্ড কোলেসিস্টোকাইনিন দুইটাই আমাদের তৈরি হয় ডিউডেনামে। দুইটাই কোথা থেকে খরিত হয়? ডিউডেনাম থেকে খরিত হয়, ডিউডেনাম থেকে খরিত হয়। সো ডিউডেনাম থেকে খরিত হয়ে রক্তের মাধ্যমে, যেহেতু এরা হরমোন, রক্তের মাধ্যমে তারা যকৃত, পাকস্থলী এই জায়গাগুলোর মধ্যে যায়, যকৃত, পাকস্থলী এই জায়গাগুলোর মধ্যে যায়। তো যকৃত, পাকস্থলী এই জায়গাগুলোর মধ্যে গিয়ে সিক্রেটিন কি করে? সিক্রেটিনের কাজে যেটা, সিক্রেটিন করে কি, গ্যাস্ট্রিক জুস। এই যে ধরো আমাদের গ্যাস্ট্রিক জুস, এই আমরা জানি যে গ্যাস্ট্রিক জুস ক্ষরণের ধাপের মধ্যে আমাদের প্রথমে এই যে সেফালিক বা স্নায়বিক ধাপ রয়েছে, তারপরের ধাপটার নাম গ্যাস্ট্রিক ধাপ, তারপরে ধাপটার নাম আন্ত্রিক ধাপ। তো এই দুইটা ধাপে তো ক্ষরণ হচ্ছে, ক্ষরণটা এখন বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য কে সাহায্য করে? এই যে আন্ত্রিক ধাপটা রয়েছে, এই আন্ত্রিক ধাপে আমাদের বন্ধ হওয়ার কাজটা নিয়ন্ত্রিত হয়। এই যে সিক্রেটিন আছে, এই সিক্রেটিন হচ্ছে আমাদের এই পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দেয়। ও কি করে? এই গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দেয়, যে না গ্যাস্ট্রিক জুস অনেক খরিত হয়েছে বাবা, আর তুমি গ্যাস্ট্রিক জুস খরিত হইও না। সো ও কি করে? গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দেয়। আর এখানে যে কোলেসিস্টোকাইনিন বা প্যানক্রিওজাইমিন রয়েছে, এই কোলেসিস্টোকাইনিন বা প্যানক্রিওজাইমিনটা কাজ হচ্ছে কি, আমাদের পাইলোরিক স্ফিংটারকে সংকুচিত করে, পাইলোরিক স্ফিংটারকে সংকুচিত করে। সে তার কাজ, প্রথম কাজ, 1 নম্বর কাজ হচ্ছে পাইলোরিক স্ফিংটারকে সংকুচিত করে। তো এই যে পাইলোরিক স্ফিংটারকে সংকুচিত করে, এই পাইলোরিক স্ফিংটারটাকে সংকুচিত করার দরকারটা কি? পাইলোরিক স্ফিংটার আমরা জানি যে স্টমাকের ছবি আমি উপরে আঁকছিলাম, মুছে ফেলছি, যে আমাদের সিক্রেটিন আর হচ্ছে সিসিকে কি ঠিক আছে? হ্যাঁ, সিক্রেটিন আর সিসিকে ঠিক আছে। এর এখানে তো ভুল বলি নেই, আজকে ভুল বলতেছি দেখে সব কিছু কি ভুল বলবো নাকি? না, এটা ঠিক আছে, মানে এটা, হ্যাঁ সিক্রেটিন প্রথম আবিষ্কৃত হরমোন, এটাও ঠিক আছে। কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইমিন, এটাও ঠিক আছে। এই ভুল বলতেছি দেখে সব ভুল বলবো নাকি? ঠিক আছে, এটা পাকস্থলী আর হচ্ছে অগ্নাশয়, এই তিনটা জায়গায় যায়, অগ্নাশয়। সো গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দেয়। ও পাইলোরিক স্ফিংটারটাকে সংকুচিত করে। পাইলোরিক স্ফিংটারটাকে সংকুচিত করার প্রয়োজনীয়তা কি? ধরো এটা হচ্ছে আমাদের একটা পাকস্থলী, এটা হচ্ছে আমাদের পাকস্থলী, ঠিক আছে। এই পাকস্থলীতে এই জায়গায় যে স্ফিংটার থাকে সেটাকে আমরা বলি কার্ডিয়াক স্ফিংটার। তোমরা আগের ক্লাস যদি করো, হ্যাঁ কোথা থেকে আসে? ঠিক আছে, ডিউডেনাম থেকেই আসে, দুইটাই ডিউডেনাম থেকে খরিত হয়। সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিন দুইটাই ডিউডেনাম থেকে খরিত হয়। সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিন দুইটাই হচ্ছে ডিউডেনাম থেকে খরিত হয়, বা আরও স্পেসিফিকভাবে যদি বলো ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে খরিত হয়। মানে স্পেসিফিকভাবে বললে ডিউডেনাম, আর বললে হচ্ছে ক্ষুদ্রান্তের প্রাচীর, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে এই যে এটাকে আমরা বলি হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার। ধরো কার্ডিয়াক স্ফিংটার, আর এখানে যে স্ফিংটারটা থাকে এটাকে আমরা বলি কি স্ফিংটার? এটাকে আমরা বলি ধরো পাইলোরিক স্ফিংটার। এখন এই যে কার্ডিয়াক স্ফিংটার আর পাইলোরিক স্ফিংটার, দুই টাইপের স্ফিংটার পাওয়া যাচ্ছে। এখন আমাদের মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে কি, আমাদের পাইলোরিক স্ফিংটারটাকে সংকুচিত করা দরকার আছে। ধরো এখানে একটা খাবার আসছে, খাবার এসে সেই খাবারটাকে ডিউডেনামে পাঠিয়ে দিচ্ছে। ডিউডেনামে পাঠিয়ে দেওয়ার পর ডিউডেনাম থেকে এই কোলেসিস্টোকাইনিন নামক একটা হরমোন ক্ষরণ হচ্ছে, যে পাকস্থলীকে গিয়ে বলতেছে যে ভাই তুমি তোমার পাইলোরিক স্ফিংটারটাকে সংযত করো, এটাকে একটু সংকুচিত করো। কেন পাইলোরিক স্ফিংটারটাকে সংকুচিত করতে কেন বলা হচ্ছে? কারণ সব খাবার যদি ডিউডেনামে চলে যায় তাইলেই ভালো না, সব খাবার ডিউডেনামে চলে যাক। কিন্তু ঝামেলা যেটা হয়, সব খাবার যদি ডিউডেনামে চলে যায়, ধরো পাকস্থলীতে তুমি খাবার খাইছো, সাথে সাথে সব খাবার চলে গেছে, পাকস্থলীতে কোনো খাবার নাই, নো খাবার ইনসাইড দ্য পাকস্থলী, নো খাবার ইনসাইড
পাকস্থলী। সো এখন পাকস্থলীর ভেতর যদি কোনো খাবার না থাকে তখন পাকস্থলী খাবার না পেয়ে সে এরকম করে মোচড়াইতে থাকবে। মাঝে মাঝে দেখো না যে ক্ষুধা লাগছে, মানে ক্ষুধায় পেটে এমন কামড়ানি দিতেছে মনে হয় যে মানে আকাশ বাতাস সব অন্ধকার হয়ে যাচ্ছে। এই যে পেটের ভেতর যে ব্যথা শুরু হয় ক্ষুধায়, এটাকে আমরা বলি হাঙ্গার কন্ট্রাকশন। কি বলি আমরা এটাকে? হাঙ্গার কন্ট্রাকশন। কখন হবে এরকম হাঙ্গার কন্ট্রাকশন? যখন ধরো তোমার পাকস্থলী পুরা খালি। সো এটা আমাদের পাইলোরিক স্ফিংক্টারটাকে সংকুচিত করে পাকস্থলীকে শূন্য হওয়া থেকে বাধা দেয়। সংকুচিত করে পাকস্থলীকে কি হওয়া থেকে বাধা দেয়? পাকস্থলীকে শূন্য হওয়া থেকে বাধা দেয়, যে পাকস্থলীটা যেন কোনোভাবেই কি না হয়ে যায়, আমার শূন্য না হয়ে যায়। পরে প্রশ্ন করো, প্রশ্নগুলোর উত্তর সময় মতো দেওয়া হবে তোমাদের, ঠিক আছে? এটা একটা কাজ গেল। আরেকটা কাজ কি দেখো, এর পাইলোরিক স্ফিংক্টারটাকে সংকুচিত করে শূন্য হওয়া থেকে বাধা দেয়। 2 নাম্বার কাজ কি খেয়াল করো, 2 নাম্বার কাজ হচ্ছে ওর, এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কথা, ওর নাম আসছে কোথা থেকে? কোলেসিস্টোকাইনিন। ওর নামটা এমন, কোলেসিস্টোকাইনিন। কোলে, কোলে মানে হচ্ছে, কোলে কথাটা আসছে বাইল থেকে। বাইলকেও অনেক সময় হচ্ছে কোলে বলা হয়, তার মানে হচ্ছে কোলে কথাটা আসছে বাইল থেকে। তার মানে এই কোলেসিস্টোকাইনিন যে আছে তার কাজ বাইলের উপর আছে। বাইল মানে কি? পিত্তরস। পিত্তরসের উপর কিছুটা কাজ আছে। সো পিত্তরসের উপর এর কি কাজ আছে? সেটা হচ্ছে এই কোলেসিস্টোকাইনিন আমাদের ডিউডেনামে বা ক্ষুদ্রান্তে যখন চর্বি জাতীয় খাবার যায়, চর্বি জাতীয় খাবার দেখা চর্বি জাতীয় খাবারের প্রতি উত্তেজিত হয়ে এই কোলেসিস্টোকাইনিন নির্গত হয়। কোলেসিস্টোকাইনিন গিয়া গুতা দেয় গল ব্লাডারকে। এই হচ্ছে গল ব্লাডারকে সংকুচিত করে। ওর কাজ কি? ও হচ্ছে গল ব্লাডারকে, আরেকটা কাজ হচ্ছে গল ব্লাডারকে সংকুচিত করে। গল ব্লাডারকে সংকুচিত করে কি করে? সংকুচিত করে ও হচ্ছে পিত্তরস ক্ষরণটা নিয়ন্ত্রণ করে। তাহলে কোলে মানে হচ্ছে বাইল বা পিত্তরস, তার মানে পিত্তরস ক্ষরণ নিয়ন্ত্রণ করে কি? এই কোলেসিস্টোকাইনিন। আচ্ছা, আর তোমরা মানে বদদোয়া দিছো, আজকে খালি ট্র্যাজেডি ঘটতেছে আমার সাথে। আচ্ছা, খেয়ে আসবা তো, খেয়ে আসতে হইলে আবার যাওয়া লাগবে নাকি? তোমরা হচ্ছে যে ক্লাস করো আর খাও, সমস্যা কি? মানা করছে কে? ছেলেরা তো নোট করে না, মেয়ের নোট তো মেয়েরাই করে, আর ছেলেদের মধ্যে খালি তারিখ উল্লে দেখছি নোট দিতে। আচ্ছা, আর ডিপ দেয় নোট একদিন পর। তো দেখো 2 নাম্বার হচ্ছে গল ব্লাডারকে সংকুচিত করে। 3 নাম্বার কাজ কি দেখো, যে এর নামের মধ্যে আছে প্যানক্রিওজাইমিন। প্যানক্রিওজাইমিন মানে হচ্ছে প্যানক্রিয়াস থেকে কিছু বোঝাচ্ছে, সে প্যানক্রিয়াসের বৃদ্ধিতে বা অগ্নাশয়ের বৃদ্ধিতে সাহায্য করে। সো ওই প্যানক্রিওজাইমিন বা কোলেসিস্টোকাইনিনের আরেকটা কাজ হচ্ছে অগ্নাশয়ের বৃদ্ধিতে সহায়তা করে। অগ্নাশয়ের বৃদ্ধিতে সহায়তা করে, ঠিক আছে? সো আমাদের এই প্যানক্রিওজাইমিন এর কাজ কি? এর কাজ হচ্ছে আমাদের অগ্নাশয়ের বৃদ্ধিতে সহায়তা করে। এই গেল হচ্ছে আমাদের মোটামুটি ফার্স্ট হাফের কথাবার্তা। সো এতটুকু লিখে ফেলো, লিখা না মানে 30 সেকেন্ড সময় দিচ্ছি। মানুষ কমতেছে কেন আজকে? 37 জন মাত্র লাইভে, কি হয়েছে? আচ্ছা, তো আমাদের তো এই কথাবার্তা, এতটুকু কথাবার্তা গেল আমাদের, ঠিক আছে? সো গ্যাস্ট্রিক গ্রন্থি নিয়ে তাইলে আমাদের ইনিশিয়াল কথাবার্তা গেছে, আর একটু কথাবার্তা বাকি আছে। আর একটু কথাবার্তার মধ্যে হচ্ছে যে, তাহলে খেয়াল করো, তার মানে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে আমাদের কোন এনজাইমটা ক্ষরণ হচ্ছে?
তার মানে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থির কথা যদি আমি বলি, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যদি আমি এনজাইমের কথা বলি, যেখান থেকে কোন এনজাইম ক্ষরণ হচ্ছে, কোন এনজাইম ক্ষরণ হচ্ছে, এনজাইম ক্ষরণ হচ্ছে বলতে গেলে তাহলে আমাদের এনজাইম হচ্ছে পেপসিনোজেন। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে তাহলে আমরা এনজাইমকে আমি এভাবে ভাগ করতে পারি যে আমাদের যেহেতু প্রোটিন বিশ্লেষী এনজাইম, তাহলে হচ্ছে আমি বলতে পারি প্রোটিওলাইটিক এনজাইম। আমার এখান থেকে কি ক্ষরণ হচ্ছে, প্রোটিওলাইটিক এনজাইম, যদিও এরা নিষ্ক্রিয় অবস্থায় বের হচ্ছে। আর হচ্ছে আরেকটা এনজাইম পাওয়া যায় যেটাকে বলা হয় লাইপোলাইটিক এনজাইম, লাইপোলাইটিক এনজাইম। যদিও আমাদের বইয়ে এইটার কথা হালকা পাতলা বলা আছে, সরাসরি কোন কোষ থেকে ক্ষরিত হয় সেটা বলা নাই। লাইপোলাইটিক এনজাইমের মধ্যে যেটা ক্ষরণ হয় এটাকে বলা হয় গ্যাস্ট্রিক লাইপেজ। এই যে লাইপেজটা, এই লাইপেজটাকে আমরা কি বলি, গ্যাস্ট্রিক লাইপেজ। আর হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম যেটা নিষ্ক্রিয়, এই নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইমটার মধ্যে আমাদের দুইটা ধাপ আছে বা দুইটা নাম আছে। একটাকে আমরা বলি হচ্ছে পেপসিনোজেন, আরেকটাকে আমরা বলি হচ্ছে প্রোরেনিন। এই পেপসিনোজেন আর প্রোরেনিন দুইটাই নিষ্ক্রিয়। এই নিষ্ক্রিয়টাকে সক্রিয় করে কে, এই নিষ্ক্রিয়টাকে সক্রিয় করে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে তাহলে এনজাইম ক্ষরণ হয়। এনজাইম ক্ষরণ হয় বলে তাহলে এই নেচারটা তাহলে আমার কোন ধরনের নেচার, এই নেচারটা হচ্ছে আমাদের বহির্ক্ষরা নেচার, তাই না? এই নেচার বা এই বৈশিষ্ট্যটা আমাদের কোন ধরনের বৈশিষ্ট্য, বহির্ক্ষরা বৈশিষ্ট্য, যে এনজাইম ক্ষরণ হচ্ছে। গ্যাস্ট্রিক গ্রন্থির বহির্ক্ষরা বৈশিষ্ট্যের কারণে সেখান থেকে কি ক্ষরণ হচ্ছে, এনজাইম ক্ষরণ হচ্ছে। গ্যাস্ট্রিক গ্রন্থির অন্তঃক্ষরা বৈশিষ্ট্য আছে। এই অন্তঃক্ষরা বৈশিষ্ট্যটা আমাদের কোন সেলে দেখা যায়, এই গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যে জি সেল নামে একটা সেল আছে। কি সেল, জি সেল। যেহেতু সবকিছু গ্যাস্ট্রিক দ্বারা জি দ্বারা শুরু হচ্ছে, জি সেল। এই জি সেল থেকে ক্ষরিত হয় হচ্ছে গ্যাস্ট্রিন। জি সেল থেকে কি ক্ষরণ হয়, গ্যাস্ট্রিন। তার মানে গ্যাস্ট্রিনটা কি একটা, গ্যাস্ট্রিনটা হচ্ছে আমাদের একটা হরমোন। গ্যাস্ট্রিনটা দিলে আমার কি একটা হরমোন। তার মানে দেখো পাকস্থলীর মধ্যে যে গ্রন্থি আছে বা গ্যাস্ট্রিক গ্রন্থি, সো তুমি পাকস্থলীকে মিশ্র গ্রন্থি বলতে পারো না, পাকস্থলী কিন্তু মিশ্র গ্রন্থি না। পাকস্থলীর মধ্যে যে গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো আছে, গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো কিন্তু আমাদের কি তাহলে মিশ্র গ্রন্থি হিসেবে আচরণ করতেছে। গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যে আমি অন্তঃক্ষরা নেচারও পাচ্ছি, আমি বহির্ক্ষরা নেচারও পাচ্ছি। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আসছিল যে আমাদের আচ্ছা আরেকটু কথা বলা নেই যে এই গ্যাস্ট্রিক লাইপেজ, এই গ্যাস্ট্রিক লাইপেজ হচ্ছে আমাদের শুধুমাত্র বাটারের ভেতর, বাটার ও দুধে যে চর্বি থাকে, দুধের চর্বিকে কিছুটা পরিপাক করতে পারে। ঠিক আছে, কিছুটা পরিপাক করে, বাটার ও দুধের চর্বিকেও কিছুটা পরিপাক করতে সাহায্য করে। আচ্ছা, এখন আমাদের এতটুকু তো গেল। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি নাই, সেটা হচ্ছে আমাদের এই পিএইচ, আমাদের এই গ্যাস্ট্রিক জুসের পিএইচ, গ্যাস্ট্রিক জুসের পিএইচ হচ্ছে 1.5 থেকে 3। এখন অনেক জায়গায় 2 বলা আছে, অনেক জায়গায় 1.5 বলা আছে, বাট এটি স্ট্যান্ডার্ড গ্যাস্ট্রিক জুসের পিএইচ হচ্ছে 1.5 থেকে 3। আচ্ছা, আরেকটা কথা যেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, যে আমাকে সিদ্রাতুল কাফরিন প্রশ্ন করছে, গ্যাস্ট্রিন হরমোন কি কাজে লাগে? গ্যাস্ট্রিক হরমোন এই হচ্ছে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। গ্যাস্ট্রিন হরমোন কি করে? গ্যাস্ট্রিক জুস, এই যে আমাদের 4টা কোষ থেকে যে ক্ষরণগুলো হয় না, তাকে আমরা গ্যাস্ট্রিক জুস বলি। মানে এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে এনজাইম ক্ষরণ হয়, এই এনজাইমটাকে আমরা বলি গ্যাস্ট্রিক জুস। সো এই গ্যাস্ট্রিক জুস ক্ষরণটা সে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর আসা যাক আরেকটা কথা, যেটা সেটা হচ্ছে আমাকে সিদ্রাতুল কাফরিন প্রশ্ন করছে যে আমাদের এই গ্যাস্ট্রিক জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করা কেন দরকার, বা আমরা কেন গ্যাস্ট্রিক জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করব। গ্যাস্ট্রিক জুস ক্ষরণ আমাদের নিয়ন্ত্রণ করা দরকার এই কারণে যে তুমি চিন্তা করে দেখো, যে ধরো সোজাই আঁকি, যে এটা ধরো হচ্ছে আমাদের স্টমাক, আর এটা হচ্ছে আমাদের ডিউডেনাম। এই মাঝখানের এই যে জায়গাটা, এটা ধরো হচ্ছে আমাদের পাইলোরিক স্ফিংটার। ঠিক আছে, এখন এই স্টমাকে যে খাবারগুলা খাবা, সেই খাবারগুলা
আমাদের ডিউডেনামে আসবে। স্টমাকে খাবার খাওয়ার আগে, ধরো তুমি খাবার খাচ্ছ না, জাস্ট খাবারের কথা চিন্তা করতেছো, তখন যে ধাপটা চলবে তাকে আমি বলতেছি সেফালিক ধাপ, গ্যাস্ট্রিক জুস ক্ষরণে। স্টমাকে থাকা অবস্থায় গ্যাস্ট্রিক জুস যে ক্ষরণ হবে তাকে বলি গ্যাস্ট্রিক ধাপ। ডিউডেনামে থাকা অবস্থায় যেটা, তাকে আমি বলতেছি আন্তরিক বা ইন্টেস্টাইনাল ফেজ। তো এখন যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে এই যে আমাদের 3টা ধাপ আছে, এই 3টা ধাপের মধ্যে আমাদের কি ঝামেলা বা কি সমস্যা হবে সেটা হচ্ছে কি, খেয়াল করো যে এই যে 3টা ধাপ, এখন গ্যাস্ট্রিক জুস ক্ষরণটা যদি নিয়ন্ত্রিত না হতো তাহলে প্রথম কথা নিয়ন্ত্রিত পরিমাণে হচ্ছে ক্ষরণ হইতো না। এখন কথা হচ্ছে যে সেফালিক ধাপের কথা আমি মানলাম, যে চিন্তা করছি গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয়েছে, আমাদের স্টমাকে একটা পরিবেশ বা এমন একটা পরিবেশ ক্রিয়েট হয়েছে যেই পরিবেশে আমার আমিষ জাতীয় খাবার বা এই গ্যাস্ট্রিক জুসগুলা কাজ করতে পারবে, সেরকম একটা পরিবেশ ক্রিয়েট করছে। গ্যাস্ট্রিক ফেজ খাবার আছে, এনজাইম তো ক্ষরণ হইতেই হবে। আর ইন্টেস্টাইনাল ফেজটা বা আন্তরিক ধাপটা আমার কেন প্রয়োজন হচ্ছে, ধরো খাবার সব চলে আসতেছে, খাবার সব নিচে চলে আসছে, দ্যাট মিনস এখানে আর খাবার নাই, অল্প একটু খাবার আছে, সব খাবার অন্ত্রে চলে আসছে। এখনো যদি গ্যাস্ট্রিক জুস আগের মতো খরিত হয় তাহলে কি হবে, এই গ্যাস্ট্রিক জুসটার পরিমাণ বেশি বাট কোনো খাবার নাই এই জায়গায়, গ্যাস্ট্রিক জুস আছে বাট কোনো খাবার নাই, এরকম একটা ফেজে যখন সে চলে যাবে, চলে যাওয়ার ফলে ঝামেলা কোথায় বাঁধবে, গ্যাস্ট্রিক জুস আছে কিন্তু খাবার নেই, এরকম একটা জায়গায় যখন চলে যাবে তখন ঝামেলা বাঁধবে যে এই যে আমাদের গ্যাস্ট্রিক জুসগুলো আছে, গ্যাস্ট্রিক জুসের মধ্যে প্রোটিওলাইটিক যে প্রপার্টি আছে, প্রোটিওলাইটিক প্রপার্টির কারণে ও করবে কি, আমাদের স্টমাকের যে মিউকোসা যে লেয়ারটা আছে সেই মিউকোসা লেয়ারটাকে খাইতে থাকবে। সো মিউকোসা লেয়ারটা আস্তে আস্তে উঠা যেতে থাকবে, মিউকোসার লেয়ারটা ক্ষত হবে এবং এই রোগটাকে আমরা বলি আলসার বলি আমরা এই রোগটাকে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই নিয়ন্ত্রণ করা খুব দরকার, যে যখন খাবার নাই তখন যেন বন্ধ হয়ে যায় গ্যাস্ট্রিক জুস ক্ষরণ, এবং এই যে সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন ওরা এই গ্যাস্ট্রিক জুস ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে তাহলে দেখো আমাদের পাকস্থলীতে পরিপাক যদি আমি বলি, তাহলে পাকস্থলীতে পরিপাক যদি তুমি আমাকে বলো যে পাকস্থলীতে কোন খাবার পরিপাক হয় কোন খাবার পরিপাক হয় না, পাকস্থলীতে শর্করা জাতীয় খাবার পাকস্থলীতে কি পরিপাক হবে, হবে না। আমিষ জাতীয় খাবার পাকস্থলীতে পরিপাক হবে, কারণ পাকস্থলীতে যে এনজাইমটা আছে সেটা আমিষ পরিপাকের জন্য এনজাইম আছে পাকস্থলীতে। ধরো তুমি হচ্ছে আমিষ জাতীয় খাবার খেলা, আমিষ জাতীয় খাবারের সাথে পানি মিশ্রিত হবে, মিশ্রিত হয়ে এই তখন আচ্ছা প্রথমে কি হবে, প্রথমে আমাদের এই ধরো পেপসিনোজেন, এই পেপসিনোজেনটা HCl এর প্রভাবে, পেপসিনোজেনটা তাহলে কি আমাদের নিষ্ক্রিয়, বা একে আমি বলি জাইমোজেন, একে আমরা কি বলি জাইমোজেন। এই পেপসিনোজেন HCl এর প্রভাবে তৈরি হয় হচ্ছে পেপসিনে কনভার্ট হয়। এই পেপসিনটা কি করে, ধরো আমিষ জাতীয় খাবার তুমি খেলা, আমিষ জাতীয় খাবার প্লাস পানি দুইটাকে মিলে ভেঙে এই পেপসিন মানে পানির সাহায্যে ভাঙে। সো পানির সাহায্যে যেহেতু ভাঙে, এটাকে যদি তুমি এনজাইমেটিক ক্লাসিফিকেশনে ফেলো, যে এনজাইমের শ্রেণীবিভাগের যে ক্লাসিফিকেশন আছে সেই অনুযায়ী ভাঙলে এটা হবে একটা প্রোটিওলাইটিক এনজাইম। কি হবে এটা হবে একটা হাইড্রোলাইটিক এনজাইমের ক্লাসিফিকেশনে পড়বে, যা পানির সাহায্যে কোনো কিছুকে ভাঙতে সাহায্য করে। পানি মানে হচ্ছে হাইড্রোলাইটিক মানে পানি ভাঙন পদ্ধতি, পানির সাহায্যে ভাঙে, হাইড্রোলাইটিক পদ্ধতিতে ভাঙে পেপসিন। এখন আমিষ এত বড় একটা জিনিস যে আমিষ মানে কিন্তু হচ্ছে পলিপেপটাইড। আমিষ মানে কি, আমিষ মানে হচ্ছে পলিপেপটাইড। পলিপেপটাইড মানে কি, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড একসাথে যুক্ত হয়েছে, দুইটা অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে যে বন্ধন, দুইটা অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে যে বন্ধন থাকবে, সেই অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে যে বন্ধন থাকবে তাকে আমরা কোন বন্ধনী বলি, তাকে আমরা পেপটাইড বন্ধনী বলি। দুইটা অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে যে বন্ধন থাকবে তাকে আমরা কি বলি, পেপটাইড বন্ধনী বলি। তার মানে অসংখ্য পেপটাইড বন্ধনী একসাথে যুক্ত আমিষ তৈরি হয়। সো আমিষকে ভাঙা কিন্তু মুখের কথা না, খুব সহজে আমিষকে ভাঙা যায় না। সো এই জন্য আমিষ আর পানি এরা ভাঙে পেপসিন দ্বারা। ভাঙা কিন্তু একবারে আমি জানি যে আমিষ থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হতে হবে, একবারে কি সরাসরি অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হবে, হবে না। কি তৈরি হয়, এই আমিষ থেকে ভেঙে তৈরি হয় হচ্ছে পাকস্থলীতে, পাকস্থলীতে তৈরি হয় প্রোটিওজ প্লাস পেপটন।
প্রোটিওজ আর পেপটন এই দুইটা জিনিস মিলে পরিণত হয়, প্রোটিওজ আর পেপটন নামক দুইটা জিনিসে পরিণত হয়। ঠিক আছে, তো আর যদি বলো তুমি আরেকটা খাবার যে আছে আমাদের চর্বি জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবারটা এখানে সেভাবে পরিপাক হয় না। তো চর্বি জাতীয় আমরা বলতে পারি সেভাবে হয় না, কিছুটা হচ্ছে যে গ্যাস্ট্রিক লাইপেজ দ্বারা আমাদের, কিছুটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ যেটা আছে সেই গ্যাস্ট্রিক লাইপেজ দিয়ে বাটারের যে চর্বি আছে কিছুটা পরিপাক হয়, অল্প কিছু পরিপাক হয় বাটারের। আর এটা তো গেল হচ্ছে যে মেইন কথা। আরেকটা আমিষ পরিপাকের আরেকটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে দুধের আমিষ। দুধের আমিষ যে আছে দুগ্ধ আমিষ, দুগ্ধ আমিষকে আমরা কি বলি? দুগ্ধ আমিষকে আমরা বলি হচ্ছে কেসিন। সেই কেসিন যেটা আছে দুগ্ধ আমিষ কেসিন, কেসিন আবার 4 প্রকার কেসিন পাওয়া যায়। তোমরা হচ্ছে যখন কেমিস্ট্রি পড়বা তখন পাবা যে কেসিনটা হচ্ছে আমাদের কয় প্রকার, কেসিনটা হচ্ছে 4 প্রকার। কেমিস্ট্রি ফার্স্ট পেপারে 5th অধ্যায় আছে কেসিনের কথা। তো কেসিন আমাদের 5 প্রকারের মতো, তো 4 প্রকার। তো দুগ্ধ আমিষ যে আছে কেসিন, এই কেসিনটা পানির সাহায্য, পানি এবং কেসিন এই দুইটা মিলে আমাদের ভাঙে হচ্ছে রেনিন দ্বারা। ওই প্রোরেনিন যেটা আছে আমাদের, এই প্রোরেনিনটা হচ্ছে এই HCl এর প্রভাবে আমাদের লাস্ট লাইন কোনটা ছিল কেউ একটু বলো? লাস্ট লাইন কি পড়াইছিলাম? লাস্ট লাইন তো তেমন কিছু পড়াইনি। ঠিক আছে, তো এই কেসিন থেকে রেনিন এনজাইমের প্রভাবে তৈরি হয় হচ্ছে প্যারাকেসিন। আচ্ছা বলতেছি, আর এই প্যারাকেসিনটা তারপর হচ্ছে আমাদের পেপসিন নামক যে এনজাইমটা আছে না, পেপসিনের প্রভাবে পরিণত হয় পেপটনে। আচ্ছা, এখন আমি তোমাদের লিখছিলাম যে পাকস্থলীতে, আমি তোমাদের যে কথাটা লিখছি যে পাকস্থলীতে আমাদের পাকস্থলী থেকে একটা এনজাইম ক্ষরণ হয় যার নাম হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। পাকস্থলী থেকে একটা এনজাইম ক্ষরণ হয় যার নাম হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। এই যে গ্যাস্ট্রিক লাইপেজ নামক যে এনজাইমটা ক্ষরণ হয়, সেই গ্যাস্ট্রিক লাইপেজটা আমাদের পাকস্থলীতে চর্বি জাতীয় খাবার সেভাবে পরিপাক করতে পারে না, কারণ গ্যাস্ট্রিক লাইপেজের সেভাবে চর্বি জাতীয় খাবার পরিপাকের ক্ষমতা নাই। এখন তোমাদের সাফা প্রশ্ন করছে যে আচ্ছা বাটারের চর্বি আর আদার চর্বির মধ্যে পার্থক্য কি? বাটারের চর্বিটা হচ্ছে একদম সিম্পলিফাইড চর্বি থাকে, মানে আমাদের চর্বি জাতীয় যে খাবারগুলো খাই না, আমরা তো নর্মালি উদ্ভিদ চর্বি বা প্রাণীজ চর্বি খাই, তো বাটার হচ্ছে একটা প্রাণীজ চর্বি, এবং বাটার তৈরির সময় এটাকে একদম পিউরিফাইড করে চর্বিটা জাস্ট আলাদা করা, একদম সিম্পলিফাইড চর্বি থাকে। সো এই চর্বিটার মধ্যে যে জটিল যে বন্ধন সেটা কম, প্লাস হচ্ছে বাটার আমরা যেভাবে খাই সেভাবে খাওয়ার ফলে আমাদের চর্বিটা জটিল রূপে আর থাকে না, এবং এটা খুব সহজেই আমাদের খাবারের সাথে ব্লেন্ড হয়ে যায়। চর্বি জাতীয় খাবারের মেইন ঝামেলা যেটা আমি তোমাদের আগেই বলছি, যে চর্বি জাতীয় খাবারটা কোথাও যান্ত্রিক পরিপাকের মধ্যে যায় না, মুখমণ্ডলেও যান্ত্রিক পরিপাক হয় না, পাকস্থলীতেও যান্ত্রিক পরিপাক হয় না। তো ক্ষুদ্রান্তে যখন খাবারটা যায়
তখন যেটা হয় চর্বি জাতীয় খাবার দেখে, ধরো ক্ষুদ্রান্তে চর্বি জাতীয় খাবার দেখে তখন সিসিকে বা কোলেসিস্টোকাইনিন ক্ষরিত হয়। কোলেসিস্টোকাইনিন কি কি কাজ করবে? কোলেসিস্টোকাইনিন আমার পাকস্থলী গিয়ে চাপ দিবে, স্ফিংটারে চাপ দিয়ে বলবে যে পাকস্থলী ভাই অনেক খাবার নামাচ্ছ, একটু বুঝাশুই না নামাও, তুমি কতটুকু নামাও, বেশি নামাইলে কিন্তু পরে আবার তুমি এরকম করবা, হাঙ্গার কন্ট্রাকশনে যাবা। সো পাকস্থলী ভাই হচ্ছে বুঝে যায়। আর হচ্ছে যেটা যে তোমার এই স্ফিংটারের আর আরেকটা কাজ করে গল ব্লাডারে গিয়ে পিত্তথলিকে সংকুচিত করে। পিত্তথলিকে সংকুচিত করলে পিত্তরস আমাদের এই যে পিত্তনালী আছে সেই পিত্তনালীতে ডিউডেনামে চলে আসবে। পিত্তরসটা যখন ডিউডেনামে আসে, পিত্তরসের কাজ তোমাদের আমি বলছিলাম যে পিত্তরসের কাজ হচ্ছে এই চর্বি জাতীয় খাবারকে ছোট ছোট খণ্ডে পরিণত করে। এই যে চর্বি জাতীয় খাবার ছোট ছোট খণ্ডে পরিণত হয় একে বলে ইমালসিফিকেশন। চর্বি জাতীয় খাবার ছোট ছোট খণ্ডে পরিণত হওয়াকে আমরা কি বলি? চর্বি জাতীয় খাবার ছোট ছোট খণ্ডে পরিণত হওয়াকে আমরা বলি ইমালসিফিকেশন বলি আমরা, ঠিক আছে। সো পাকস্থলীতে তো ইমালসিফিকেশন সম্ভব না। কেন সম্ভব না? কারণ পিত্তরসটা আসবেই আমাদের ডিউডেনামে, আমরা দেখাইছি পিত্তনালী থেকে কিভাবে। সো পাকস্থলীতে যেহেতু ইমালসিফিকেশন সম্ভব না, সো পাকস্থলীতে গ্যাস্ট্রিক লাইপেজ খুব বেশি কাজ করতে পারে না। সো দ্যাটস ওয়াই গ্যাস্ট্রিক লাইপেজ একদম সিম্পলিফাইড যে চর্বিটা পায় বা যার উপর সে কাজ করতে পারে, দেখা গেছে যে বাটারের যে চর্বিটা আছে, বাটারের চর্বির উপরে কিছুটা কাজ করতে পারে। আজকে ক্লাসে এত ভয়াবহ কম উপস্থিতি কেন? মাত্র এখন ক্লাস করতেছে মাত্র 30 জন, এটা কেমন ধরনের কথা? আচ্ছা যাই হোক, তোমরা টাকা দিয়ে পড়ো, ক্লাস না করো তোমাদের প্যারা। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের মোটামুটি কথাবার্তা। এখন একটা প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে পাকস্থলী আমাদের হচ্ছে যে পাকস্থলীর যে মিউকাস বলো বা পাকস্থলীর যদি তুমি স্ট্রাকচার বলো, বিশেষ করে মিউকোসা একটা প্রোটিন জাতীয় পদার্থ, যেমন পাকস্থলীর যে মিউকোসা ইট ইজ গ্লাইকোপ্রোটিন। পাকস্থলীর যে মিউকোসা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। সো পাকস্থলী মেইনলি যে এনজাইম ক্ষরণ হয় সেটা হচ্ছে প্রোটিওলাইটিক বা প্রোটিন যে ক্ষরণকারী বা প্রোটিন বিশ্লেষী এনজাইম ক্ষরণ হয়। কিন্তু পাকস্থলী নিজে কেন পরিপাক হয়ে যায় না? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পাকস্থলী নিজে কেন পরিপাক হয়ে যায় না। কেন এই প্রশ্নটা আসছে? কারণ পাকস্থলীতে মেইন যে ক্ষরণ সে প্রোটিওলাইটিক ক্ষরণ। সেই প্রোটিওলাইটিক ক্ষরণে পাকস্থলীর নিজেরও তো ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পাকস্থলী নিজে কি ধ্বংস হয়? পাকস্থলী নিজে ধ্বংস হয় না। সো পাকস্থলী কেন ধ্বংস হয় না? এক নম্বর যে জিনিসটা হচ্ছে এই যে পাকস্থলী থেকে যে পুরো মিউকাস ক্ষরণ হয় না, তোমাদের ফার্স্টেই বলছি যে এই পাকস্থলীর মধ্যে এই পুরো একটা মিউকাস স্তর, নট মিউকোসা, খেয়াল করো, একটা পুরো মিউকাস স্তর গঠিত হয় পাকস্থলীতে, ঠিক আছে। এই পুরো মিউকাস স্তর গঠিত হয়, একে আমরা বলি মিউকোসাল ব্যারিয়ার। ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে আমরা একে বলি মিউকোসাল ব্যারিয়ার, ঠিক আছে। আমাদের এখানে একটা মিউকোসাল ব্যারিয়ার তৈরি হয়, যে এই ধরো পাকস্থলীর প্রাচীর, ধরো পাকস্থলীর প্রাচীর, ধরো রোগাস ফোলস, এটা পাকস্থলীর প্রাচীর, এর উপরে একটা লেয়ার তৈরি, মানে এটা প্রোটিন নির্মিত একটা লেয়ার। এই প্রোটিন নির্মিত লেয়ারের উপরে এই মিউকোসার একটা পুরো মিউকাস ব্যারিয়ার তৈরি হয়। একটা তো কিসের ব্যারিয়ার তৈরি হয়? একটা হচ্ছে পুরো মিউকাসের একটা ব্যারিয়ার তৈরি হয়। তাহলে একে আমরা কি বলি? একে আমরা বলি মিউকোসাল ব্যারিয়ার বলি। তারপর হচ্ছে পাকস্থলীর মিউকাস ব্যারিয়ার। তারপর হচ্ছে পাকস্থলীর নিজেরই, পাকস্থলীতে মেইন যে গ্যাস্ট্রিক জুস, মানে পাকস্থলীর যে গ্যাস্ট্রিক জুসটা হচ্ছে আমাদের অম্লীয়। পাকস্থলীর গ্যাস্ট্রিক জুস হচ্ছে অম্লীয়, ঠিক আছে। তার মানে এইটা অম্লীয় একটা জায়গা। তো এজন্য পাকস্থলীর নিজের অন্তঃগাত্র থেকে, পাকস্থলীর অন্তঃগাত্র থেকে হচ্ছে HCO3-
তার মানে কি বাইকার্বনেট আয়ন ক্ষরিত হয়। এই বাইকার্বনেট আয়নটা আমাদের কি করে, এই বাইকার্বনেট আয়নটা এই পাকস্থলীটাকে আমাদের পাকস্থলীর অন্তর্গত থেকে বাইকার্বনেট আয়ন ক্ষরিত হয়, যে বাইকার্বনেট আয়ন এই অ্যাসিড আর ক্ষার এদের মধ্যে একটা ব্যালেন্স রক্ষা করে। অ্যাসিড আর ক্ষার এদের মধ্যে একটা সাফা প্রশ্নটা পরে করে, এটা পড়ায় নেই, তারপর তোমার প্রশ্নটার অ্যান্সার আমি দিচ্ছি। তারপর হচ্ছে যে আমাদের এই নিষ্ক্রিয় এনজাইম ক্ষরণ হয় না, নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম ক্ষরণ, যে আমাদের এনজাইমগুলো হচ্ছে আমাদের কি অবস্থায় থাকে, আমাদের এনজাইমগুলো প্রথমে প্রোটিওলাইটিক অবস্থায় থাকে, ঠিক আছে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তো যদি সক্রিয় অবস্থায় কখন হয়, শুধুমাত্র HCl এর প্রভাবে সক্রিয় হয়, নর্মালি কিন্তু সে সক্রিয় হয় না। সক্রিয় হয় কখন, হ্যাঁ বাফার হয় ওই জায়গায়, সক্রিয় হয় শুধুমাত্র আমাদের কোন সময়, সক্রিয় হবে শুধুমাত্র HCl যদি আসে, HCl মিলেকে সক্রিয় করে। এবং আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে পাকস্থলীর যে এপিথেলিয়ামগুলা, পাকস্থলীর যে এপিথেলিয়াম, আমরা বলো তো কমেন্টে জানাও যে পাকস্থলীর যে এপিথেলিয়াম এটা কি এপিথেলিয়াম, আমি তোমাদের বলছিলাম এপিথেলিয়ামটা ঘনভাবে থাকে। পাকস্থলী যে এপিথেলিয়াম এটা কোন ধরনের এপিথেলিয়াম বলেন স্যাররা? তাহলে দেখো এই পাকস্থলীর কোনো কারণে, ধরো পাকস্থলীতে ইনফ্ল্যামেশন বা পাকস্থলী গ্রন্থিতে কোনো ইনফ্ল্যামেশন, যে আমরা গ্যাস্ট্রিক ইনফ্ল্যামেশনকে আমরা কি বলি, গ্যাস্ট্রিক ইনফ্ল্যামেশনকে আমরা বলি গ্যাস্ট্রাইটিস। তো যাদের একটা লং টার্ম গ্যাস্ট্রাইটিস থাকে, লং টার্ম গ্যাস্ট্রাইটিস থাকার ফলে কি হয়, যে এই HClটা ঠিকমতো কাজ করে না, তারপর হচ্ছে আমাদের মিউকাস স্তর এগুলো সব কিছু হ্যাম্পার্ড হয়। যখন সব কিছু হ্যাম্পার্ড হয় তখন কি হয়, আস্তে আস্তে এর প্রাচীরটা এরকম নিচের দিকে নেমে যায়, এবং নিচের দিকে নেমে গেলে এখানে যে রক্তনালীগুলো আছে এগুলো থেকে রক্ত বের হয়। এই যে একটা ক্ষত হয় পাকস্থলীর প্রাচীরে, যে একটা ক্ষত হওয়া, এই ক্ষত হওয়াটাকে বা এই পাকস্থলীর প্রাচীরের মিউকোসাল লেয়ারটা উঠে যাওয়া, এই মিউকোসাল লেয়ারটা উঠে যাওয়া একটা রোগ, সেই রোগটার নাম তোমরা সবাই শুনছো, অবশ্যই শুনছো তোমরা, সেই রোগটার নাম হচ্ছে আলসার। সেই রোগটার নাম কি, আলসার। তাহলে আলসার কি, আলসার হচ্ছে যে মিউকোসা লেয়ার উঠে যাওয়া, কোথাও মিউকোসা লেয়ার উঠে গেল তখন আমরা বলি কি, এটাকে আলসার বলি। তো এই আলসার হওয়ার জন্য অনেক কিছু দায়ী, আমরা ধরো ঝাল জাতীয় খাবার খাই, সেটা হয়তো আলসার হওয়ার জন্য দায়ী, নানা ফ্যাক্টর আছে আলসার হওয়ার জন্য দায়ী, কিন্তু হচ্ছে একটা এই আলসার হওয়ার জন্য একটা ব্যাকটেরিয়া দায়ী আছে, সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। এই হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়ার নামের জন্য আলসার হতে পারে। এই হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়াটা কি করে, এই ব্যাকটেরিয়াটা হচ্ছে পাকস্থলীর পরিবেশ অধিক অম্লীয় করে তোলে, পাকস্থলীর পরিবেশ অধিক অম্লীয় করে তোলে। তো এই হেলিকোব্যাক্টার পাইলোরির যে কাজটা, সেটা হচ্ছে সে পাকস্থলীর পরিবেশটা অধিক অম্লীয় করে তুলবে। ওর মধ্যে একটা ইউরিয়াজ নামক একটা এনজাইম থাকে, সেখান থেকে বিষাক্ত ইউরিয়া তৈরি হয়, এবং ইউরিয়াজ নামক এনজাইম থাকে না। আচ্ছা যাই হোক, হেলিকোব্যাক্টার পাইলোরিটা কী করে, পাকস্থলীর পরিবেশটাকে অধিক অম্লীয় করে তোলে। তো যখন অধিক অম্লীয় থাকবে, এই বাইকার্বনেট আয়নটা যে বাফারিং মেকানিজমটা করতো, যে অম্লক্ষারের মধ্যে ভারসাম্য রক্ষা, সেই ভারসাম্য রক্ষাটা হবে না। সো ভারসাম্য রক্ষাটা যখন হয় না, তখন হচ্ছে আমাদের এই অধিক চান্স থাকে আলসার হওয়ার। এবং আলসারের পরবর্তী কি, মানে ধরো আলসারের পরিণতি কি, আলসার হয়েছে, আলসারের পরিণতি কি, আলসারের পরিণতি হচ্ছে আলসার থেকে আমাদের ব্লিডিং হইতে পারে, রক্তক্ষরণ হইতে পারে, পাকস্থলী ফুটা হয়ে যেতে পারে, পারফোরেশন। যদিও এটা এখন কমন না, মানে এখন খুব বেশি হয় না,
কেন এখন খুব বেশি হয় না? কারণ আমাদের ধরো হচ্ছে গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিকের সমস্যা হলে আমরা সাথে সাথে গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে ফেলি, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এখন আর পারফোরেশন সেভাবে হয় না। আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে যে তোমাদের ফ্যামিলিতে অনেকেই হয়তো গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছে, বিগত 3-4 বছর ধরে গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছে, বাট গ্যাস্ট্রিক ওষুধ এতদিন খাইলে আলটিমেটলি গ্যাস্ট্রিক ওষুধ কাজ করে না। সো রেগুলার যারা গ্যাস্ট্রিক ওষুধ খায় তাদের আমরা বলি যে অফ দিয়ে গ্যাস্ট্রিক ওষুধ খাইতে, মাঝে মাঝে 1-2 দিন গ্যাপ দিয়ে, এটাকে ড্রাগ হলিডে বলা হয়। সিম্পল কলামনার, আচ্ছা ঠিক আছে, তোমাদের সিম্পল কলামনার যারা বলছে ঠিক আছে, ওকে। আর কিছু এক্সট্রা আছে কিনা স্টোমাক সম্পর্কে দেখে নিই বই। একটা ওষুধের নাম বলা আছে, একটা ওষুধের নাম বলা আছে তোমাদের বইয়ে, সেটা হচ্ছে যে NSAIDs, এর ফুল ফর্মটা কি হবে? এন দ্বারা বুঝে নন, এস দ্বারা বুঝে স্টেরয়েডাল, এ দ্বারা অ্যান্টি, আই দ্বারা ইনফ্ল্যামেটরি ড্রাগস, NSAIDs মানে হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। ঠিক আছে, স্টেরয়েডাল ড্রাগগুলা আমরা নর্মালি ইনফ্ল্যামেশন বা প্রদাহর বিরুদ্ধে স্টেরয়েড টাইপের ড্রাগ ব্যবহার করি। স্টেরয়েড টাইপের একটা ড্রাগের নাম হয়তো কাল পরশু শুনতে পাইছো, একটা নাম হচ্ছে ডেক্সামিথাসন। যেমন WHO বলছে যে করোনা ভাইরাসের যারা সিভিয়ার পেশেন্ট আছে, যাদের আইসিইউ লাগবে বা মারা যাচ্ছে এরকম পেশেন্টের ক্ষেত্রে ডেক্সামিথাসন ইউজ করলে ভালো ফল পাওয়া যেতে পারে। সো ডেক্সামিথাসন হচ্ছে একটা স্টেরয়েড। এই কথা শোনার পর কালকে যখন এই নিউজ বের হয়েছে, বের হওয়ার 1 ঘন্টার মধ্যে ধানমন্ডির দোকানগুলো থেকে ডেক্সামিথাসন খালি হয়ে গেছে। মানুষ নাম শুনেই দোকানে দৌড়ায় গেছে ডেক্সামিথাসন খাবে। সো ডেক্সামিথাসন ইজ স্টেরয়েডাল টাইপ অফ ড্রাগ। এই ড্রাগের প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া আছে, মানে হ্যাভি পার্শ্ব প্রতিক্রিয়া, মানে কি ওষুধ খেলে অনেক 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 সমস্যা ক্রিয়েট হতে পারে তোমার। সো ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যায় না। সো স্টেরয়েডাল ড্রাগগুলো ব্যবহার করা আমাদের জন্য সেফ না। এই জন্য নন স্টেরয়েডাল কিছু ড্রাগ ব্যবহার করে যারা ইনফ্লামেশনের বিরুদ্ধে কাজ করে। যেমন প্যারাসিটামল ওয়ান কাইন্ড অফ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বলা যায়, যদিও ক্লাসিক্যাল এক্সাম্পল না। সো এই NSAID জাতীয় যে ড্রাগগুলো আছে বা ব্যথার ওষুধ আমরা যেগুলোকে বলি, সো ব্যথার ওষুধ খাওয়ার আগে দেখবে ডাক্তার তোমাকে একটা গ্যাস্ট্রিকের ওষুধ দেয়, কারণ এই NSAID জাতীয় যে ড্রাগগুলো আছে তারা আমাদের এই HCl ক্ষরণ বাড়ায়। তারা কি করে? আমাদের এই NSAID বা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগগুলো আমাদের কি ক্ষরণ বাড়াবে? HCl ক্ষরণ বাড়ায়। সো HCl ক্ষরণ যদি আমাদের বেড়ে যায় তখন আমাদের কি হতে পারে? তখন আমাদের আলসার হতে পারে। পারফোরেশন মানে ফুটা হয়ে যাওয়া, এবং পারফোরেশন এখন কমন না খুব বেশি। এবার প্রশ্ন করো, কে জানি প্রশ্ন করছিল? সাফা প্রশ্ন করছে গলব্লাডার সংকুচিত হলে তো পিত্তরস ক্ষরণ কম হয়। আচ্ছা, সংকুচিত হলে পিত্তরস ক্ষরণ কম হবে কেন? মানে একটা বেলুন আছে, এই বেলুনটাকে চাপ দিলে কি হবে? ক্ষরণ বাড়বে না? পিত্তথলি পিত্তরস নিয়ে বসে থাকে, ছাড়তে চায় না। তোমরা দেখছো না একটা জিনিস, তোমরা দেখছো, আচ্ছা তোমাদের কালকে ছবির মধ্যে একটা কনফিউশন ক্লিয়ার করা হয়েছিল। তোমাদের যে মিটারের ছবি দিল যে মিশির আপু, সেখানে একটা কনফিউশন ক্লিয়ার হয়েছে। যে খেয়াল করো যে এটা হচ্ছে ধরো পিত্তথলি, এই পিত্তথলি থেকে এইভাবে একটা নালী আসছে, সেই নালীটাকে আমরা বলছি কি নালী? এই নালীটাকে আমরা বলছি সিস্টিক ডাক্ট। আচ্ছা, নাম দিছো সিস্টিক ডাক্ট, ওকে। তো এই পিত্তথলিটাকে তুমি যদি, তারপর এখান থেকে হচ্ছে আমাদের ডান এবং বাম যকৃৎ নালী, দুইটা যকৃৎ নালী মিলে আসছে, মিলে এসে এই হচ্ছে আমাদের একসাথে অভিন্ন পিত্ত নালী উন্মুক্ত হয়েছে। তো এটা অভিন্ন পিত্ত নালী, ঠিক আছে। তো এই যে দেখো পিত্তথলিটা কিন্তু এরকম নিচে নিম্নমুখী হয়ে থাকে। পিত্তথলিটা কি হয়ে থাকে? নিম্নমুখী হয়ে থাকে। তো এই জায়গায় আমাদের পিত্তরস আছে। এখন ওরে যদি তুমি চাপ না দাও, ওরে যদি তুমি, ও পিত্তরস নিয়ে বসে আছে, ওরে যদি তুমি চাপ না দাও, তাহলে এই জায়গা দিয়ে পিত্তরস বেরোবে কখনো? ওরে যদি তুমি চাপ না দাও, এই জায়গা দিয়ে পিত্তরস বেরোবে কখনো?
কখনোই বের হবে না। সো ওর এই জন্য চাপ দেওয়া বা সংকুচিত করা দরকার। সো ওকে চাপ দেয়, চাপ দিলে ওর ক্ষরণগুলো উপরের দিকে চলে আসে, ঠিক আছে, উপরের দিকে হয়ে এদিক দিয়ে বের হয় পিত্তরসের ক্ষরণ। ক্লিয়ার? এবার HCl ক্ষরণ বাড়লে কেন গ্যাস্ট্রিকের ওষুধ দেয়? আমাদের যে গ্যাস্ট্রিকের ওষুধগুলো আছে সেই গ্যাস্ট্রিকের ওষুধগুলোর মধ্যে হচ্ছে আমরা যে নর্মাল ওষুধগুলো খাই, ধরো তোমরা ম্যাক্স প্রো খাও অনেকে বাসায়, বা সেক্লো খাও, এগুলা মেইনলি হচ্ছে যে আমরা বলি ওমিপ্রাজল বলি এই জিনিসগুলাকে, ওমিপ্রাজল, ইসমোপ্রাজল, এরকম নাম। তো এগুলা হচ্ছে যে আমাদের প্যারাইটাল সেল আছে না আমাদের, যে প্যারাইটাল সেল থেকে আমাদের HCl ক্ষরণ হয়। সো ওরা করে কি আমাদের এই প্যারাইটাল সেলকে ব্লক করে দেয়। তো গ্যাস্ট্রিকের ওষুধ কয়েক টাইপের আছে। একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাবারের 30 মিনিট আগে খাইতে বলে, আরেকটা গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু খাবারের পর খাইতে বলে। খাবারের পর যেটা খাইতে বলে সেটা হচ্ছে অ্যান্টাসিড। অ্যান্টাসিডটা হচ্ছে দুধের মতো দেখতে, যাকে আমরা বলি মিল্ক অফ ম্যাগনেশিয়া। অ্যান্টাসিডের মধ্যে থাকে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড, আর ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড থাকে। সো এই যে অ্যান্টাসিডটা খাই সেটা খাবারের পর খাই। কেন খাবারের পর খাই? খাবারের পর খাইলে খেলাম, অনেকগুলা গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হইল, সেই গ্যাস্ট্রিক জুসগুলো অ্যাসিডিক, অ্যান্টাসিড খাচ্ছি সেটা ক্ষারীয়, সো অ্যাসিড আর ক্ষার রিয়াকশন করে পেট শান্তি হয়ে গেল। আর আমরা যে ওষুধগুলো এখন খাই ট্যাবলেটগুলো PPI বলি, তো এই যে PPI বা এই যে ওষুধগুলো আমরা ওমিপ্রাজল, ইসমোপ্রাজল, তারপর নানা প্রাজল খাই যে ওষুধগুলো, সেই ওষুধগুলো 30 মিনিট আগে খাইতে বলে গ্যাস্ট্রিকের ওষুধ। কিন্তু আমরা নর্মালি সবাই গ্যাস্ট্রিকের ওষুধ খাই হচ্ছে খাবার খাওয়ার পর। সো খাবার খাওয়ার পর গ্যাস্ট্রিকের ওষুধ আসলে সেভাবে কোনো কাজ করে না, হুদাই খাই মনের শান্তির জন্য। কিন্তু খাইতে হবে খাবার 30 মিনিট আগে। খেলে কি হবে, যে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে HCl ক্ষরণ, ওরা করবে কি HCl ক্ষরণটাকে কমায় দিবে। এই গ্যাস্ট্রিক যে আমাদের HCl ক্ষরণ কমায় দেয়। কেন দেয়? কারণ তোমার হয়তো এক্সেসিভ HCl ক্ষরণ হচ্ছে, অনেক বেশি HCl ক্ষরণ হচ্ছে, দ্যাটস ওয়াই গ্যাস্ট্রিক ওষুধ দিয়ে তোমার HCl ক্ষরণটাকে কমানো হয়। ওকে, সো থ্যাংক ইউ অল।